আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার বাহিনী এবং নিরীহ ফিলিস্তিন, ভয়াবহ যুদ্ধ চলছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে গাজা যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় যা ঘটছে তা একেবারেই অগ্রহণযোগ্য বললেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযানকে অত্যন্ত অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন। আজ তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, শেষ পর্যন্ত ইসরায়েলকে সামরিক সাবমেরিনের অনুমোদন দিল জার্মানি। জার্মানি ইসরায়েলের কাছে একটি উন্নত মানের সাবমেরিন সরবরাহের অনুমোদন দিয়েছে, যদিও আগে না দেওয়ার ঘোষণা দিয়েছিল। বার্লিন ভিত্তিক সংবাদপত্রের বরাতে এই খবর জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। এদিকে রেকর্ড তাপমাত্রায় পড়ছে ইসরায়েল। অত্যাধিক তাপপ্রবাহের ফলে ইসরায়েলের কিছু অংশে তাপমাত্রা রেকর্ড প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস বা 122 ডিগ্রি ফারেনহাইট। আজ এই তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া পরিষেবা। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের পূর্বাঞ্চলে সবথেকে উষ্ণতম পরিস্থিতির আরও তীব্র গরম পড়বে। এদিকে মিয়ানমারে বেসামরিক গাড়ি বহরে বিমান হামলা, নিহত 8। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের বাইরে জান্তা বাহিনী এবং সামরিক অভ্যুত্থান বিরোধী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আটকে পড়া একটি বেসামরিক গাড়ি বহরে বিমান হামলা চালানো হয়। এতে অন্তত 8 জন নিহত হয়েছে। জানাবো, ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে রাশিয়া চায় ইউক্রেন পুরো পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহার করুক। তবে মস্কোর এই দাবি প্রত্যাখ্যান করেছে জেলেনস্কি। এটি ভবিষ্যতে আবার হামলার জন্য ব্যবহৃত হতে পারে বলেও তিনি সতর্ক করেছেন। ইউক্রেন তার নিজস্ব ভূমি থেকে এক বিন্দু ছাড় দেবে না। এটি অসাংবিধানিক এবং ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসনকে উৎসাহিত করবে। এবং সর্বশেষ জানাবো, জুলাই আন্দোলন বিপ্লব নয়, এটি গণ অভ্যুত্থান বললেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, জুলাই আন্দোলন কোনো বিপ্লব নয়, এটি একটি গণ অভ্যুত্থান। রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করায় জনগণ সরকার পতনের দাবিতে রাজপথে নেমেছিল বলে মন্তব্য করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজায় যা ঘটছে তা একেবারেই অগ্রহণযোগ্য বললেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজায় সামরিক অভিযানকে অত্যন্ত অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন। আজ যুক্তরাষ্ট্র ও তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, নেতানিয়াহু পুরো পরিস্থিতি হারিয়ে ফেলেছেন। গাজা সিটিকে ইসরায়েলের এই সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ বন্ধ করে দিতে পারে। লাকসান আরও বলেছেন, নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করেছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। লাকসনের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন নিউজিল্যান্ড সরকার ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর পদাঙ্ক অনুসরণ করে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন পরিবেশের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি প্রদানের বিষয়ে আলোচনা করছে। একই সঙ্গে নিউজিল্যান্ড পার্লামেন্ট গাজার পরিস্থিতি
নিয়ে তীব্র বিতর্ক চলছে আন্তর্জাতিক মহলে। গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত অক্টোবর থেকে চলা ইসরায়েলি সামরিক অভিযানে প্রায় ৬১,৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে মামলা দায়ের করেছে। শেষ পর্যন্ত ইসরায়েলকে সাবমেরিন সরবরাহের অনুমোদন দিল জার্মানি। জার্মানি ইসরায়েলের কাছে একটি উন্নত মানের সাবমেরিন সরবরাহের অনুমোদন দিয়েছে, যদিও আগে না দেওয়ার ঘোষণা দিয়েছিল। বার্লিন ভিত্তিক সংবাদ মাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের জন্য ষষ্ঠ ডলফিন ক্লাস সাবমেরিন আইএনএস ড্রাঙ্কন সরবরাহের অনুমোদন দিয়েছে জার্মানি। সাবমেরিনটি ইতিমধ্যেই বাল্টিক সাগরের রুগেন দ্বীপে সমুদ্র পরীক্ষায় দেখা গেছে। সাবমেরিন ক্রয়ের মূল্য চুক্তি 2012 সালে স্বাক্ষরিত হয়। 2023 সালের ডিসেম্বরে ফেডারেল সিকিউরিটি কাউন্সিল সরবরাহের জন্য সবুজ সংকেত দেয়। পরে জার্মান অর্থনীতি মন্ত্রণালয়ের অধীনে ফেডারেল অফিস ফর ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড এক্সপোর্ট কন্ট্রোল থেকে প্রয়োজনীয় রপ্তানি লাইসেন্স জারি করা হয়েছে। সাবমেরিনটির মোট ক্রয় মূল্য প্রায় 50 কোটি ইউরো, প্রায় $585.8 মিলিয়ন, যার মধ্যে জার্মান সরকারের অবদান ছিল 13.5 কোটি ইউরো। সাবমেরিন চুক্তি ইতিমধ্যে ইসরায়েলি বিচার বিভাগ তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে। একটি তদন্ত কমিশন জার্মান অস্ত্র প্রস্তুতকারক থাইসেন ক্রুপ মেরিন সিস্টেমের সঙ্গে চুক্তিগুলো খতিয়ে দেখছে। রেকর্ড তাপমাত্রায় পড়ছে ইসরায়েল। অত্যাধিক তাপপ্রবাহের ফলে ইসরায়েলের কিছু অংশে তাপমাত্রা রেকর্ড 50 ডিগ্রি ছাড়িয়ে গেছে। আজ এই তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া পরিষেবা সংস্থাটি। জানিয়েছে ইসরায়েলের পূর্বাঞ্চলে সবথেকে উষ্ণতম পরিস্থিতি আরও তীব্র গরম পড়বে। খবরে বলা হয়েছে, গতরাতে অস্বাভাবিকভাবে গ্রীষ্মকালীন বৃষ্টিপাত হলেও জেরুজালেমে 39 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে তাপমাত্রা। বর্তমানে মৃত সাগরে সর্বোচ্চ রেকর্ডকৃত সর্বনিম্ন দৈনিক তাপমাত্রা 36.6 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে। আবহাওয়া পরিষেবা থেকে প্রাপ্ত তথ্য থেকে দেখা গেছে, জেরুজালেমে দুপুর নাগাদ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস 102 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছে। অন্যদিকে উপকূলীয় তেল আবিবে বিকেল নাগাদ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তবে মধ্য ইসরায়েলের কাছাকাছি শহর যেগুলোতে সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত, যেমন রামাত গান এবং গিভাতাইমে 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেশটির অভ্যন্তরীণ অংশ এবং পশ্চিম তীরে তাপমাত্রা দিনের সবথেকে উষ্ণতম সময়ে, বিশেষ করে গ্যালিলি সাগরের আশপাশে 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর আভাস দেওয়া হয়েছে। অবস্থায় তীব্র গরমের কারণে সেসব জায়গায় জনজীবন খুব কঠিন হয়ে পড়েছে। জুলাই আন্দোলন বিপ্লব না, এটি গণ অভ্যুত্থান বললেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, জুলাই আন্দোলন কোনো বিপ্লব নয়, এটি গণ অভ্যুত্থান। রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করায় জনগণ সরকার পতনের দাবিতে রাজপথে নেমেছিল বলে মন্তব্য করেছেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত জুলাই বিপ্লবে জবি অগ্নিকন্যা সম্মাননা ও নবীনবরণ 2025 অনুষ্ঠানে নূর এসব কথা বলেছেন। তিনি বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না থাকলে অপরাজনীতি ফিরে আসে। ছাত্র সংসদ হল প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের মেধাভিত্তিক ও সৃজনশীল রাজনীতির ক্ষেত্র, যে মেধার মূল্যায়নের জন্য আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নূর বলেছেন, গত 16 বছরে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা ছিল না। মানুষ মনে করেছে যেই লাও সেই কদু। কিন্তু আমরা এমন বাংলাদেশ চাই যেখানে রাষ্ট্র জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এবং প্রত্যেক নাগরিকের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত থাকবে। এটি
জন্যই আমরা সেদিন রাজপথে নেমেছিলাম। তিনি আরো বলেছেন, আমাদের আশা আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের সেই সম্পূর্ণ আশা পূরণ হতে দেয়নি। সরকারের মধ্যে কি এমন ভূতে ধরেছে যে তারা আমাদের প্রতিটি আশাকে নৈরাশায় পরিণত করেছে। সরকারকে যে উদ্দেশ্য নিয়ে দায়িত্ব পালন করার জন্য আমরা উৎসাহিত করেছিলাম, সরকার তার লক্ষ্য থেকে সরে গেছে। এখন একটি নির্দিষ্ট সময়ে যথাযথ নির্বাচন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন তিনি। তিনি আরো বলেছেন, আগামীর বাংলাদেশ অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ একটি রাজনৈতিক পরিবেশ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখন দেশজুড়ে যেভাবে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে, এতে করে দেশের আইনশৃঙ্খলা কোনোভাবেই আর ঠিক হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হলে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটি কোনো বিপ্লব ছিল না, এটি ছিল অভ্যুত্থান। অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচারী সরকারকে পতন করেছি বলেও মন্তব্য করেছেন তিনি।